তো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে কোষ বিভাজন কোষ বিভাজনের 1 নম্বর লেকচারটা যতটুকু পারি রেকর্ড করছি। দেখো, আমরা পড়াতে যাওয়ার আগে যেটা আমি সব সময় করি, বিভিন্ন অ্যাডমিশনে যে অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ এই জিনিসটা দেখানোর চেষ্টা করি, যে বিগত বছরগুলোতে কি কি আসছে সেগুলো। দেখো, এখানে 22 পর্যন্ত, 22-এর পর আর আপডেট করি নাই। এখানে তোমার জাস্ট এখানে দেখানো হয়েছে যে বিভিন্ন টপিক থেকে কোন কোন মেডিকেল, ডেন্টাল বা ইউনিভার্সিটি গুলোতে কোন সময় কত কত সালে প্রশ্নগুলো আসছে সেগুলো। এই শীটটা থেকে এখন লেকচার দিব না, কারণ এই শীটটা হচ্ছে অনলি অ্যাডমিশনের জন্য। কারণ হচ্ছে আমরা একটা বই ভালো করে বইটা পড়ার পরে এরপরে ওই বইতে যে এমসিকিউ গুলো আছে, বা এখানে মোটামুটি আরো অনেকগুলো বই, হাসান স্যার, কাজী আজমল স্যার, রাজিবুর স্যার, এইসব সবগুলা রাইটার থেকে মোটামুটি যে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, অ্যাডমিশনের জন্য যে প্রশ্নগুলো, সেগুলো নিয়ে এই জিনিসটা করা। এই জন্য আমরা এটা প্রথমে পড়াই না, এটা হচ্ছে একদম শেষে। তুমি বই থেকে ভালো করে বইটা পড়ার পরে এখান থেকে যদি তুমি পড়ো, তাহলে তোমার A to Z শেষ হবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে একটু বইতে যাই। আচ্ছা, দেখো, কোষ বিভাজন, আমরা তো জানি কোষ বিভাজন কি, তাই না? তাহলে এই কোষ বিভাজনের সময় এই যে তোমাদের সংজ্ঞা আছে, এটা দিলে না। তাহলে কোষ বিভাজন হচ্ছে কি? দেখো, একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, যেটার মাধ্যমে তোমার দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। আরেকটা কথা আছে, যে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে একটা কোষ থেকে দুটি বা চারটি কোষের উৎপন্ন হয় বা সৃষ্টি হয়। এখন এখানে আমার কথাটা যেটা হচ্ছে, তোমরা অনেকে কি করো যখন কোষ বিভাজন কি এটা চাওয়া হয়, তোমরা অনেকে শুধু এই কথাটুকু লেখো, যে এমন একটা মৌলিক অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার মাধ্যমে দৈহিক বৃদ্ধি বংশবৃদ্ধি ঘটে। এটা কিন্তু ইনকমপ্লিট একটা কথা। আবার অনেকে শুধু এই কথাটা বলো, যে এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে একটা থেকে দুটা বা চারটি কোষের উৎপন্ন হয়। তো এক এক গ্রুপ এক একটা লেখো। তো যার দুই গ্রুপে এটা অসম্পূর্ণ। তোমাকে পুরো কথাটাই লিখতে হবে, যেমন একটা মৌলিক অত্যাবশ্যক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। আর এখানে দৈহিক বৃদ্ধি বংশবৃদ্ধি বলতে কি বোঝানো হয়েছে বুঝো? যে দৈহিক বৃদ্ধি বলতে এখানে সাধারণত মাইটোসিসটাকে মিন করে, বংশ বৃদ্ধি বলতে এখানে সাধারণত মিউসিসটাকে মিন করে। আর কারণ কারণ হচ্ছে কোষ বিভাজনের মধ্যে তো মাইটোসিস মিউসিস দুইটাই আছে। আবার আরেকটা বলছে যে যেখানে একটি থেকে দুটি বা চারটি কোষ উৎপন্ন হয়, এটা মানে কি? আমরা জানি মাইটোসিস যখন দেখবো, তখন দেখবা যে মাইটোসিসে একটি থেকে দুটি কোষ উৎপন্ন হয়। আর মিউসিসে দেখবো আমরা একটি থেকে চারটি কোষ উৎপন্ন হয়। এটা এই জিনিসগুলো দেখবা। আর এমসিকিউ গুলা আমার এখানে দেখানো আছে। আর যে এমসিকিউ গুলা এই কালার দিয়ে দেখানো আছে, এগুলা বিভিন্ন ইউনিভার্সিটি গুলাতে আসছে, বা বিভিন্ন কলেজ গুলাতে আসছে। তো জাস্ট এগুলা নিয়ে আমি এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব না। আমি জাস্ট হলো রিটেন কিছু বোঝানোর সেই জিনিসগুলোকে দেখাবো। কারণ এখানে এরকম আছে, কিছু আছে গোলাপি দাগ, যেগুলা হচ্ছে তোমার বিভিন্ন ইয়াতে মেডিকেলে চলে আসছে। এক একটা জন এক একটা কালার দিয়ে দেখানো আছে। আর কিছু আছে শুধু এই যে হালকা নীল কালার, এই লাল কালারের দাগ। এটা মানে কি? এই যে এই লাইনটাও তোমাকে একটু রিডিং দিতে হবে জানার জন্য। মতামত থাকলে থাকুক, না থাকলে না থাকুক, সমস্যা নাই। তো এই যে কোথায় আবিষ্কার করছে না করছে এইসব জিনিসগুলো আমি বলবো না। এগুলো যদিও এমসিকিউ শিটে ওয়েবে আছে, আর এই জিনিসগুলো এখান থেকে বইতে টাকার লাগলো দেখে নিবা। এখন দেখো, এখানে আমরা মেইন পড়াতে যাওয়ার আগে এখানে একটা কথা আছে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড। অনেকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সম্পর্কে তাদের কনসেপ্টটা ক্লিয়ার না। হ্যাপ্লয়েড অনেকেই মনে করে হ্যাপ্লয়েড মানে একটা, ডিপ্লয়েড মানে দুইটা। এটা বোঝায় না। আমরা জানি যে ধরো যে কোনো প্রাণী, ওই প্রাণী ফুল বডিটাকে কন্ট্রোল করতে যে কয়টা ক্রোমোজোম লাগে, ওই ক্রোমোজোম গুলোকে আমরা এক সেট ক্রোমোজোম বলি। তোরা মানুষের সবকিছু ফুল বডিটা কন্ট্রোল করতে আমাদের 23টা ক্রোমোজোম লাগে। তাহলে এই 23টা ক্রোমোজোমকে আমরা বলি এক সেট। এই এক সেটটাকে বলি কি হ্যাপ্লয়েড। এখন অনেকে বিভিন্ন ইয়াতে বিভিন্ন রকম, অনেক সময় তাদের এই এক সেটের যেটা, এটার অনেক সময় দ্বিগুণ তিনগুণ থাকে। হ্যাঁ। তো যদি এর দ্বিগুণ থাকে, এটাকে বলা হয় কি ডিপ্লয়েড। দেন আমরা হচ্ছে ডিপ্লয়েড, আমাদের 23টা ক্রোমোজোমের যে সেটটা, ওটা ডাবল থাকে। হ্যাঁ, তার মানে ওই যে 46টা ক্রোমোজোম থাকে, ওই জন্য আমরা হচ্ছে কি ডিপ্লয়েড।
তারপরে দেখো, কোষ বিভাজন কয় প্রকার? তিন প্রকার: এমাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এমাইটোসিস সাধারণত নিম্ন শ্রেণীর প্রাণীগুলোতে ঘটে, জীবে ঘটে। আর মাইটোসিস, মিওসিস উচ্চ শ্রেণী, যেমন আমাদের কিন্তু মাইটোসিসও ঘটে, মিওসিসও ঘটে। মাইটোসিস কখন ঘটে? মাইটোসিস একটা জিনিস মনে রাখবা, যেখানে তোমার বৃদ্ধি লাগবে সেখানে মাইটোসিস। আর মিওসিস মানে কি দেখবা, যেখানে হচ্ছে তোমার ওই যে বংশবৃদ্ধি, জননকোষ সৃষ্টি হওয়ার জন্য কি মিওসিসটা দরকার। তো জননকোষ সৃষ্টি হওয়ার জন্য মিওসিস দরকার। এটা কেন দরকার? এটা দরকার হয়, ধরো যদি এরকম হয়, একটু মার্কার নিয়ে নিই। আম, ধরো তোমার শরীরে ক্রোমোজোম আছে 46টা। তুমি যারা বিয়ে করছো তার শরীরে ক্রোমোজোম আছে 46টা। এখন দেখো, আমরা জানি যখন নিষেক ঘটে, নিষেক ঘটলে কি হয়, দুইটা এক হয়ে যায়, তাহলে কয়টা হয়ে যায়? 46, 46, 92। এখন মানে তোমার শরীরে ক্রোমোজোম 46, তোমার বোর শরীরে ক্রোমোজোম 46, তোমার থেকে যে বাচ্চা আসলো ওর শরীরে ক্রোমোজোম হয়ে যায় কয়টা? 92টা। তাহলে প্রতিবেশী কি বলবে? তোর বাবা মা তো মানুষ ছিল, তুই হইলি কি? তাহলে এটা তার মানুষের মতো লাগবে না। এই জন্য নিষেকের আগে এখানে জনন কোষ সৃষ্টির সময় এখানে কি হয়, এখানে মেয়োসিসটা ঘটে ঘটে এখানে তোমার এই যে ক্রোমোজোমটা টেস্ট অর্ধেক হয়ে যায়। কারণ আমরা জানি মিওসিসে এটাকে হ্রাসমূলক ক্রোমোজোম বলা হয়। ডেফিনেশনের সময় দেখবো যে ক্রোমোজোম সংখ্যা সবসময় কি মিওসিস ঘটলে অর্ধেক হয়ে যায়। তাহলে এখানে 46টা থেকে কয়টা হবে? 23টা হবে। যখন 23টা হবে, তারপরে এই এখন এখন মেল গ্যামেট ফিমেল গ্যামেট একত্রিত হইলে দেশে দেশে কত হয়? 46। এবার ঠিক আছে যে বাবা মারও 46, সন্তানেরও 46। এই জন্য মিউসিসটা তোমার, এটাকে হ্রাসমূলক বলা হয়, ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, আমরা দেখবো। যাই হোক, আর মাইটোসিস আমরা যখন দেখবো মাইটোসিস কেন সমীকরণে বিভাজন বলা হয়, যখন ডেফিনিশনের মধ্যে যাবো তখন দেখবো। এখন আমরা প্রথমে শুরু করি এমাইটোসিস। এমাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। কারণ কি, এটা কোনো জটিল প্রক্রিয়ার মধ্যে যায় না, সরাসরি একটা কোষ মাঝখান থেকে সংকোচন হয়। একটা কোষ, এই যে দেখো, এমাইটোসিস যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষের নিউক্লিয়াস, সাইটোপ্লাজম জটিল কোনো মাধ্যমিক পর্যায়ে ছাড়াই কি সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। আমরা ছবিতে যদি যাই, দেখো এটা একটা কোষ, মাতৃকোষ। সরাসরি কি হয়েছে, এই যে এই সাইড এখান দিয়ে আর হইলে এখান দিয়ে, এই দুই সাইড থেকে সংকোচন শুরু হয়েছে। এই সংকোচনটা ধীরে ধীরে কোথায় ঢুকে? ভিতরের দিকে সংকোচন বাড়তে থাকে। সংকোচন কি ধীরে ধীরে সংকোচনটা এরকম বাড়তে বাড়তে এক সময় কি হয়ে যায়, দুইটা কোষ এই জায়গায় আলাদা হয়ে যায়। তো এটা একটা স্বাভাবিক জিনিস, just এটা একদম সাধারণ। এই জন্য এটাকে হলো প্রত্যক্ষ কোষ বিভাজন। সরাসরি সংকোচন হয়, সংকোচন হয়ে কোষ দুইটা আলাদা হয়ে যায়। তার কোষ আলাদা হয়ে যায় তখন নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কি দুই কোষের মধ্যে প্রবেশ করে বিভক্ত হয়ে। এখন এটা এখানে তোমার মনে রাখতে হবে যে ইস্ট, অ্যামিবা মানে কোথায় কোথায় ঘটে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এরপর দেখো মাইটোসিস। মাইটোসিস কেন সমীকরণ কোষ বিভাজন বলা হয়? আমরা যদি মাইটোসিসের ডেফিনেশন দেখি তখন আমরা দেখব। তাহলে মাইটোসিসের ডেফিনেশন আমরা আগে আগে শুরুতে ডেফিনেশনে যাই। দেখো, মাইটোসিস হচ্ছে কি এমন একটা কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে এই যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম, যে নিউক্লিয়াস এবং কি, আমরা অন্য কালারের একটা কালার নেই, তাহলে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় কয়বার বিভক্ত হয়? একবার বিভক্ত হয়। এবং এই একটা কোষ থেকে কয়টি কোষ উৎপন্ন হয়? দুটি কোষ উৎপন্ন হয়। আমরা তো জানি যে একটা কোষ থেকে যখন দুটি কোষ উৎপন্ন হয় বা নতুন যে কোষ উৎপন্ন হয়, এই কোষকে আমরা ডটার সেল বলি বা অপত্য কোষ বলি। তাহলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান হয় এখানে। এই দেখো, যেখানে নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় একবার বিভক্ত হয়, এটাকে মাইটোসিস বলা হয়। আবার আরেকটা কথা বলছি কি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহ কোষে নিউক্লিয়াস বিভাজনের দুটি সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুইটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। এটা কেন বললো? আচ্ছা, আরেকটা কথা এখানে হলো কি, তোমরা ওই যে আগের মতো এখানে ডেফিনেশনে অনেকে শুধু এইটুকু বলো যে কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয় তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। আবার অনেকে এটা বলো যে মাইটোসিস হলো এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়ায় যেখানে নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। তো অনেকে এটা বলো, অনেকে এটুকু বলো, কিন্তু মানে তোমাকে দুইটা অংশে বলতে হবে যে নিউক্লিয়াস ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং যে অপত্য কোষ সৃষ্টি হয় এটা মাতৃকোষের সমাকৃতি সমগুণ সম্পন্ন। এটা কেন? এটা হচ্ছে, আমরা তো জানি মাইটোসিস কেন ঘটে। মাইটোসিস ঘটে হচ্ছে কোষের বৃদ্ধির জন্য। কিন্তু ক্রোমোজোম সংখ্যা, নতুন যে কোষ উৎপন্ন হয়, সেই কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের যে ক্রোমোজোম থাকা সংখ্যা থাকে তার সমান। তো একটা কোষ থেকে যখন, এখানে কোষ বিভাজন আমরা নাই, ধরো এখানে ধরো একটা কোষ থেকে ধরো দুইটা কোষ হইলো,
এই দুইটা কোষ হইলো। তাহলে কি হয়, এখানে যে কয়টা ক্রোমোজোম আছে এখানেও সেম, এখানেও সেম। তো আমরা তো জানি সাধারণত বৈশিষ্ট্য আমাদের মানুষের বৈশিষ্ট্য, কোনো প্রাণীর বৈশিষ্ট্য কিসের উপর ডিপেন্ড করে, ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে না। তাহলে যেহেতু এই কোষ থেকে যে দুইটা কোষ হইলো, দুইটা কোষে যদি ক্রোমোজোম সংখ্যা সমান থাকে তাহলে কি এর বৈশিষ্ট্যের মধ্যে কোনো পরিবর্তন হবে? অবশ্যই পরিবর্তন হবে না। কারণ ক্রোমোজোম সংখ্যা তো সমান, এখানে যা ছিল এখানে তাই, জাস্ট কি হয়েছে, বৃদ্ধি ঘটছে এখানে। তো এই জন্য বলা হয় যে যেহেতু ক্রোমোজোম সংখ্যা কোনো পরিবর্তন ঘটে না, এই জন্য বলে সমগুণ সম্পন্ন। এবং এটা প্রথমে যখন কোষটা উৎপন্ন হয় কোষগুলো ছোট থাকে, কিন্তু আস্তে ধীরে বিভাজিত মানে একটু ডেভেলপ বড় হয়ে মাতৃকোষ যতটুকু ওই সাইজের হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য বলছে সম আকৃতি, মানে একই আকৃতি হয়ে যায়, এই জন্য বলছে সম আকৃতি। তাহলে এই জিনিসটা মনে রাখবা, নিউক্লিয়াস মাইটোসিসের ডেফিনেশন যদি চাওয়া হয় তাহলে বলবা যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় একবার বিভাজিত হয় এবং অপত্য কোষ মাতৃকোষের সম আকৃতি সমগুণ সম্পন্ন। হ্যাঁ, একটা থেকে দুইটা কোষ উৎপন্ন হয়, এই জিনিসটা বলবা। আর এখানে কে প্রথম, মানে আমরা তো জানি মাইটোসিস যখন পড়বা তখন দেখবা যে মাইটোসিস দুইটা জিনিস ঘটে। একটা ঘটে হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর একটা ঘটে হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, ক্যারিয়ন মিনস নিউক্লিয়াস, কাইনেসিস মিনস ডিভিশন, মানে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস, সাইটো মিনস সাইটোপ্লাজম, কাইনেসিস মিনস ডিভিশন, সাইটোকাইনেসিস মিনস সাইটোপ্লাজমের ডিভিশন। এখানে তোমার মনে রাখার বিষয় হচ্ছে এই যে লাইনগুলো দাগানো আছে, যে প্রথমে কে কি নাম দিছে না দিছে, এই নাম জিনিসগুলো দেখবে, এগুলা বলে আমি সময় নষ্ট করছি না। তাহলে এই যে মাইটোসিস কোথায় ঘটে, এই যেটা আমি যখন ক্লাসে জিজ্ঞেস করলাম মাইটোসিস কোথায় ঘটে, সবাই বলছে দেহকোষে, দেহকোষে। এটা একটা মিসকনসেপ্ট। কারণ কি, আমরা তো আগেই তোমাকে বলেছে যে মাইটোসিস কোথায় ঘটবে, যেখানে বৃদ্ধি লাগবে সেখানে। তো তোমার শুধু শরীরের বৃদ্ধি লাগবে, তোমার জনন কোষের বৃদ্ধির দরকার নাই? অবশ্যই আছে। তাহলে জনন কোষের বৃদ্ধি কি শয়তানে এসে করবে? তুমি তো করবে, মানে ওই যে মাইটোসিস তো করবে, তাই না? তাহলে যেখানে বৃদ্ধি সেখানে, তার মানে জনন কোষের বৃদ্ধি লাগবে, তার মানে দেহকোষ জনন কোষ সব জায়গায় মাইটোসিস ঘটে। এখন দেখো, মাইটোসিস আমরা শুরু করার আগে আমাদের এই যে মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো দেখবা। এটা সাধারণত আমরা যখন মাইটোসিসটা প্রথম প্রসেসটা পড়বো তখন হয়ে যায়, তখন এগুলা মানে না হলেও চলে, ওখানে আমরা দেখবো হয়ে যাবে। এগুলা আগে পড়লে মুখস্থ করতে হবে, আর পরে পড়লে তো তখন স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো পড়বা, এগুলো অটো আসবে। এখন দেখো আরেকটা জিনিস, কোষ চক্র, ইন্টারফেস। কোষ চক্র, এই যে দেখো একটা কোষ সৃষ্টি, বৃদ্ধি, সৃষ্টি, বৃদ্ধি, আর হলে কি পরবর্তীতে আবার কি বিভাজন, এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় এটাকে বলা হয় কোষ চক্র। কে লিখছে? হাওয়ার্ড এন্ড ফের। এগুলো বোঝানোর কিছু নেই, মনে রাখবা। এই যে এগুলা অবজেক্টিভ গুলো যদি আমার শিটে ওইভাবে সাজানো আছে আর কি, তারপর বইতে দাগায় দাগায় রাখছি, এগুলো দেখবা। এখানে আরেকটা অবজেক্টিভ আছে, দেখো এই মেডিকেলও চলে আসছে। আমরা তো জানি কোষ বিভাজিত হয়, কিছু কিছু কোষ আছে বিভাজিত হয় না, এই যে এই কোষগুলা, লাল রক্ত কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ, আরো কিছু কোষ আছে যেটা ওই শীটে উল্লেখ আছে, এই জিনিসগুলো দেখবা। এখন আমাদের কথা হচ্ছে এই যে কোষ চক্র কি সেটা আমরা বললাম, এটা ইন্টারফেস। তো ইন্টারফেসটা হচ্ছে কি, ধরো এই যে তোমরা এখন যেহেতু আমি ক্লাসটা রেকর্ড করছি ইন্টার স্টুডেন্টের জন্য, তুমি যখন ইন্টারে পড়ো, আচ্ছা এখন বলো তো, তুমি কি সকালে জন্মগ্রহণ করে কি কলেজে ভর্তি হয়ে গেছো, ক্লাস করতেছো? না। তুমি দেখো, ইন্টার পড়বা হলে 18 মাস, 20 মাস বা 2 বছর সর্বোচ্চ। এই 2 বছরের জন্য তোমার প্রস্তুতিটা কত বছরের? তুমি যে তোমার বয়স এখন 16, 17, 18, তার মানে 14, 15, 16 বছরের একটা প্রস্তুতি ইন্টার পড়ার জন্য। হ্যাঁ, তা তুমি একটা বাড়ি করবা বা তোমার বাবা মা একটা বাড়ি করবে, তাহলে বাড়ি করতে সাধারণত 5 মাস 6 মাস লাগে, কিন্তু এই বাড়ি করতে যে কয়েক কোটি টাকা লাগবে, কয়েক কোটি টাকা ইনকাম করতে কয় বছর লাগে? ঠিক আরো যে কম করে ইনকাম করে সেটা হলো ভিন্ন হিসাব, কিন্তু স্বাভাবিকভাবে ইনকাম করতে কিন্তু অনেক বছর লাগে, তাই না? তার মানে আমরা যে কোনো একটা কাজ সম্পন্ন করি অল্প সময়ের মধ্যে, কিন্তু এটা তোমার এটার জন্য প্রস্তুতি নিতে দীর্ঘ একটা সময় ব্যয় হয়। একইভাবে ধরো তুমি যে প্রতিদিন যে তোমরা কি খাবার দাবার খাও, তোমার খাবার খাইতে তোমার কতক্ষণ লাগে? 5 মিনিট, 10 মিনিট। আর যে রাক্ষসের মতো খায় এর ধরো 15 মিনিট লাগলো, কিন্তু রান্না করতে কতক্ষণ লাগে হিসাব করো তো। রান্না করতে হলে তোমার এই যে আগে যে বাজার করে রাখা লাগে, লবণ মরিচ হলুদ, চুলা, গ্যাস ট্যাস সব কিছু প্রস্তুতি লাগে। এই প্রস্তুতি কি তুমি খাইছো 10 15 মিনিটের মধ্যে? তো প্রস্তুতি কি তোমার 10 15 মিনিটের মধ্যে হয়? দীর্ঘ সময় ধরে তোমার প্রস্তুতি হয়। আগে গ্যাস আনে রাখে, চুলা টুলা ঠিক করে রাখে, লবণ মরিচ মাছ মাংস সব এনে রাখে, তারপর গিয়ে আবার রান্না করতেও 2 2.5 ঘন্টা সময় লাগে। তার মানে যে কোনো একটা কাজ আমরা যখন করি, এই কাজটা করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এই কাজটা করার জন্য যে আমার অনুষঙ্গ গুলো লাগবে, এই অনুষঙ্গ তৈরি করতে কিন্তু দীর্ঘ সময় লাগে।
এটাকেই এই হাওয়ার্ড অ্যান্ড পেল একটা সাইকেল আকারে দেখাইছে। হ্যাঁ, এই সাইকেলটাকে বলে হাওয়ার্ড অ্যান্ড পেলকে কোষ চক্র বলা হয়। কি দেখাচ্ছে দেখো, এই যে মাইটোসিসটা, মাইটোসিস হইতে সময় লাগে মাত্র 100%-এ কনভার্ট করছে তারা মাত্র 5 থেকে 10%। কিন্তু এই মাইটোসিস হওয়ার জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতিতে সময় চলে যায় কত, 90 থেকে 95% সময়। ওই যে উল্লেখ করলাম, তুমি ইন্টার করো 20 মাস 22 মাস, কিন্তু ওর প্রস্তুতি হলো ইন্টারের জন্য যে 16 বছর 17 বছর বা 15 বছর। তুমি তো সকালে জন্মগ্রহণ করেই কলেজে দৌড় দাও না, তাই না? তার মানে দেখো এখানেও সেম জিনিসটা, মাইটোসিসের জন্য সময় লাগে মাত্র 5 থেকে 10%, কিন্তু এই 5 থেকে 10% এটা সংগঠিত হওয়ার জন্য যা যা লাগবে সেটার জন্য প্রস্তুতি পর্যায়টাকে বলা হয় ইন্টারফেস। দেখো প্রস্তুতিতে সময় লাগে কতটুকু, 90 থেকে 95%। এটাকে হইলো কি উনি হাওয়ার্ড অ্যান্ড পেল সাইকেল আকারে দেখাইছেন। তো এখানে আরো কিছু জিনিস আছে যে উনি এই প্রস্তুতি পর্যায়টাকে, তার মানে এটা তো বুঝতে হবে প্রস্তুতি পর্যায়টা কি। ওই মাইটোসিস সংগঠিত হওয়ার জন্য যা যা লাগবে ওই জিনিসগুলো তৈরি হওয়া। তার মানে এখন এখানে উনি কি করছেন, এই যে যা যা লাগবে এই জিনিসগুলোকে 3টে অংশ ভাগ করছেন। যে প্রস্তুতি পর্যায়ে গ্যাপ 1, S দশা মানে সিনথেসিস, মানে সিনথেসিস, আর হলো গ্যাপ 2। তাহলে এখানে তোমাকে আমরা একটু, এখানে কিছু লাইন ইম্পর্টেন্ট লাইন দাগানো আছে, এটা আমাদের পরেও চলে যাবে, মানে পরের লাইনগুলো পড়লেও হয়ে যাবে, আমরা ওখানে যাই। দেখো এখানে কিছু লাইন যেমন এটা মেডিকেলে চলে আসছে, বোন মেরুতে লোহিত রক্তকণিকার কোষের সংখ্যা কি, মানে কোষের বৃদ্ধির জন্য কে দায়ী, কি তৈরি করে, এই জিনিসগুলো আমি আর বলবো না কিছু। এখন দেখো ওই যে আমি সাইকেলে যেটা দেখালাম গ্যাপ 1, জাস্ট তোমাকে এখানে মনে রাখতে হবে গ্যাপ 1-এ কি হয়। তোমার জাস্ট এখানে 2-3টা কথা মনে রাখবে। একটা হলো সাইক্লিন প্রোটিনের নাম মনে রাখবা। এই সাইক্লিন প্রোটিনটাই কি করে, এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করে, পুরো সাইকেলটাকে কি, পুরো সাইকেলটাকে পুরো কন্ট্রোল করে। একটা হচ্ছে কি সিদ্ধান্ত নেয় সে, মানে এই গ্যাপ 1-এ হলে 3টা জিনিস হয়। একটা হলো সিদ্ধান্ত, মানে মাইটোসিসে অংশগ্রহণ করবে কি করবে না, এই সিদ্ধান্তটা নেয়। আরেকটা জিনিস তৈরি হয় কি, সাইক্লিন নামক যে প্রোটিনটা তৈরি হয়, এই প্রোটিনটা পুরো প্রসেসটাকে কন্ট্রোল করে, মাইটোসিসের পুরো প্রসেসটাকে কি করে, কন্ট্রোল করে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, আমরা ওই যে গ্যাপ 1-এর পরবর্তী দশার নাম কি, এস দশা না? এস দশায় যেখানে যে ডিএনএ প্রোটিন তৈরি হওয়া লাগবে, তো ডিএনএ প্রোটিন তৈরি হওয়ার জন্য যে বিভিন্ন এলিমেন্ট গুলো লাগবে, ওই এলিমেন্ট গুলা কি এখানে তৈরি করে রাখে। তাহলে এই 3টা কথা, সিদ্ধান্ত গ্রহণ করবে, অংশ পরিবহন করতে অংশগ্রহণ করবে কি করবে না। আর একটা ইম্পর্টেন্ট, সাইক্লিন নামক যে প্রোটিনটা তৈরি হয়, এটা কি করে, পুরো প্রসেসটাকে কন্ট্রোল করে এবং ত্বরান্বিত করে, অ্যাক্সিলারেট করে। আরেকটা কথা, যে পরবর্তী যে দশাটা আছে, যে সেই দশায় যে প্রোটিন ডিএনএ তৈরি হয়, এগুলোর জন্য যে র মেটেরিয়াল গুলো লাগবে এই উপাদানগুলো তৈরি করে রাখে। সময় লাগে 30 থেকে 40%। এরপরে এস দশা আমরা আগেই বলছি, সিনথেসিস, মানে এই ডিএনএ তৈরি হয়ে যায়। কেন ডিএনএ তৈরি হওয়া লাগে, কারণ আমরা তো জানি যে মাইটোসিস কি হবে, একটা থেকে 2টা কোষ হবে। একটা থেকে যেহেতু 2টা কোষ হবে, একটা থেকে যদি 2টা কোষ হবে, তো 2টা কোষের মধ্যে কি ডিএনএ লাগবে না? ডিএনএ ছাড়া কি কোষ হইলে কোনো লাভ আছে? কারণ ধরো তুমি পুলিশ, তোমার কাছে কোনো মানে বন্দুক আছে, বন্দুকের মধ্যে কিছু নাই, তাহলে তোমার তো একজন চোর এসে লাথি মারবে, তোমার বললো টানে যে তোমার গুলি, মানে নাড়াচাড়া করলে ভাঙ্গিয়া পড়ে যাবে, এটাতে কিছু বাইরে যাবে না। হ্যাঁ, তো আমরা জানি কোষের মধ্যে ডিএনএ লাগবে, ডিএনএ সিনথেসিস হওয়া লাগবে না, সিনথেসিস হওয়া লাগবে। তার মানে এস দশায় ডিএনএটা তৈরি হয়। আর কি তৈরি হয়, হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন বলতে কি হয়, সাধারণত বেসিক ক্ষারীয় ধরনের প্রোটিন গুলোকে আমরা কি হিস্টোন প্রোটিন বলি। আর প্রোটিন থেকে যদি বেসটাকে আমরা অপসারণ করি, যেটা থাকে সেটাকে নন হিস্টোন বলি। যাই হোক, এখন তাহলে এখানে তুমি 2টা জিনিস মনে রাখবে, একটা হলো ডিএনএ সিনথেসিস আর হলো হিস্টোন প্রোটিন। আর সময় আগেরটাকে কত লাগছে, 30 থেকে 40, এখানে 30 থেকে 50% সময়। তার মানে এই এই 3টা জিনিস মনে রাখলে হয়েছে এক বছর। এই যে সিনথেসিস ডিএনএ, ডিএনএ সিনথেসিস, কয়েকটা জিনিস। আরেকটা জিনিস মনে রাখবা, তারপর 2 নাম্বার, এরপর 3 নাম্বার আসলে হলো G2 দশা। আমরা, তুমি যখন ওই যে মাইটোসিস পড়বা, তখন সেখানে দেখবা যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। স্পিন্ডল যন্ত্র তৈরি করার জন্য যে তন্তুগুলা, ওই তন্তুগুলা ওটা কে গঠন করবে, ওই যন্ত্রটা গঠন মাইক্রোটিউবুলস। তার মানে মাইক্রোটিউবুলস তোমার এই যে পুরাতন সংশ্লিষ্ট হবে, তার মাইক্রোটিউবুলস তৈরি করা লাগবে না, এটা তৈরি করা লাগবে। তারপরে ওই প্রসেসটা সম্পূর্ণ হওয়ার জন্য শক্তি লাগবে না, এই যে এটিপি, হ্যাঁ এই যে এটিপি। তার মানে মাইক্রোটিউবুলস, এটিপি, আরেকটা হলো কি এমপিএফ, মানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই প্রোটিনেও কি দরকার আছে। কারণ কারণ এই G2 থেকে পরবর্তীতে মাইটোসিস হবে কি হবে না, আর প্রবেশ করতে হলে এর হেল্প লাগে। অনেক সময় ধরো তুমি কলেজে আসার জন্য রেডি হয়ে বসে আছো, বসে 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 মোবাইল মোবাইল চালাও। এখন তোমার আম্মু এসে যদি তোমারে ঝাড়ু দিয়ে বাড়ি দেয় যে কলেজে যা, তখন তুমি দৌড় দিবা।
তার মানে এখানে তোমার আম্মু কি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে না? এখানে জিটু থেকে ধরো প্রস্তুতি নিয়ে বসে আছে, মাইটোসিস কোষ বিভাজন শুরু করে নাই, তাহলে কি হলো? হলো না। তাহলে এখানে এই যে এমপিএফ প্রোটিনটা, এটা এই একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে যে কোষ বিভাজন শুরু করার জন্য। তাহলে এখানে সময় লাগে 10 থেকে 20%। তাহলে এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা, যে কোষ চক্র মাঝে মধ্যে দেয় তিনটা দশায়, বেশি না। এর গ্যাপ ওয়ান, এস গ্যাপ টু, জাস্ট গ্যাপ ওয়ান, গ্যাপ কি বলে, গ্যাপ ওয়ানে তিনটা জিনিস, এক হলো সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত, সাইক্লিন প্রোটিনটা, আর হলো এই যে র ম্যাটেরিয়াল প্রোটিন আর ডিএনএ র ম্যাটেরিয়াল, এই তিনটা জিনিস এখানে। অ্যাসে দুইটা জিনিস, হিস্টোন প্রোটিন আর হলো ডিএনএ সিনথেসিস হবে। জি টু তে হইলো তাও তিনটা জিনিস, একটা হলো মাইক্রোটিউবিউলস গঠনকারী পদার্থ, ওই যে কারণ স্নিগ্ধযন্ত্র তৈরি করার জন্য, এটিপি, আর একটা হচ্ছে এমপিএ। আর কোনটাতে কতটুকু সময় লাগে এই জিনিসগুলো মনে রাখবা। তারপর এখানে এই যে সাইক্লিন প্রোটিনটার অনেকগুলো টাইপস আছে, কোনটা কি করে না করে এখানে দেখে 100%, এই জিনিসটা একটু এমসিকিউর জন্য দেখতে পারো। এখন দেখো, এখানে সাধারণত এই যে ইন্টারফেসটা, তার মানে ইন্টারফেসের গুরুত্ব বলো তো, তাহলে ইন্টারফেস গুরুত্বপূর্ণ। কারণ ইন্টারফেস যদি না থাকে তাহলে কি জিনিসপত্র তৈরি হবে? তৈরি কিন্তু হবে না। তার মানে এটা সমভাবে গুরুত্বপূর্ণ। তাহলে এই জিনিসগুলো একটু দেখলাম। তাহলে মাঝে মধ্যে তোমাদের এই যে তাহলে ইন্টারফেজের সাথে মাইটোটিক ফেজের এগুলা কিন্তু সাধারণত আসে, এক কোষ চক্র আসে বা অনেক সময় ইন্টারফেজের সাথে মাইটোটিক ফেজের কি বলে তুলনা আসে। এইসব জিনিসগুলো তোমাকে পড়তে হবে। তো আহ তাহলে আহ মাইটোসিসের কি বলে এটাকে, কোষ বিভাজনের প্রথম ক্লাসটা এতটুকু থাকুক, এখানে আমি আর উল্লেখ করবো না এগুলা। ইন্টারফেস কি সেটা আমরা বুঝলাম, এমফেস কি সেটা জানবা ইয়ার ক্লাসে, পরবর্তী ক্লাসে। তো তাহলে আজকের ক্লাসটা এতটুকু। এই থাকো, ভালো থাকো সবাই। আচ্ছা, ধন্যবাদ।